0101 9 এর ঘ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বারের ইয়াটা কি ছিল, প্যাটার্নটা কি ছিল? 010101 010101 এটা না পারার কি আছে? ডট ডট ডট। এটা তো আমি দেখতেছি নরমাল কি মনে হয় একটা ফিগার দেওয়া, কোনো প্লাস মাইনাসের কাহিনী আছে? আগেরটার মতোই তো। আচ্ছা, এখানে কোনো প্লাস মাইনাসের কাহিনী আছে? নাই। ও স্যার। আচ্ছা, তো এটা তো আসলে মানে জিনিসটা ইজি, কিন্তু দেখো 010101 আগেরটার মতোই, ইভেন আর মানে অড দিয়া, মানে জোড় আর বেজোড় দিয়া। আমরা যদি জোড় সংখ্যক প্লেসকে এখানে একত্রে করি, জোড় সংখ্যক প্লেস মানে দেখো কি আছে এখানে, জোড় সংখ্যক প্লেস ধরলে দুইটা, ধরো দুইটা ঘরকে তুমি যদি একত্রে করো, তুমি যোগফলটা কত পাচ্ছ? 1 পাচ্ছ। আবার যখন তুমি চারটা ঘরকে একত্রে করতেছো তখন যোগফল কত পাচ্ছ? 2 পাচ্ছ। 2 পাচ্ছ। আবার যখন তুমি 6টাকে একত্রে করতেছো তখন যোগফলটা কত পাচ্ছ? 6টাকে একত্রে করলে পাচ্ছ 3। আচ্ছা, এটা আসলে কি আমার যোগ করা লাগতেছে না, এটা আমরা এমনিই বলতে পারতেছি প্রত্যেকটা বিজোড় প্লেস, যেমন 1 নাম্বার প্লেস, 3 নাম্বার প্লেস, 5 নাম্বার প্লেস, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, প্রত্যেকটা বিজোড় সংখ্যক প্লেসের অঙ্কটা হচ্ছে আমার 0, আর প্রত্যেকটা জোড় সংখ্যক প্লেসের অঙ্কটা হচ্ছে আমার, প্রত্যেকটা জোড় সংখ্যক প্লেসের অঙ্কটা হচ্ছে আমাদের 1। এখন এইটাকে আমরা কিভাবে লিখবো বা কিভাবে সাজাবো, এটা একটা প্রশ্ন আসতে পারে যে আমি আসলে লিখবো কিভাবে। এটাকে তুমি এভাবে লিখতে পারো যে আমরা অনুক্রমটা থেকে দেখতে পাচ্ছি বিজোড় অংশের অঙ্কগুলো, বিজোড় অংশের অঙ্কগুলো 0 আর জোড় অংশের অঙ্কগুলো হচ্ছে 1। সো এটা আসলে আমাদের অ্যানসার হচ্ছে একটা না, অ্যানসার হচ্ছে আমাদের দুইটা অ্যানসার হবে। জিনিসটা এরকম ভাবে আমরা লিখবো। আমাদের কি কি চাইছে, কত কত নাম্বার পদ চাইছে? 10 15 আর আর। আচ্ছা, সো আগে লিখবো এরকম, দেখা যাচ্ছে অনুক্রমটির সবাই একটু মিউট করে রাখি আমরা, যার প্রয়োজন হবে সে আনমিউট করে কথা বলবো। আচ্ছা, প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবো, এছাড়া আনমিউট করার দরকার নাই। অনুক্রমটির বিজোড় প্লেসে বা বিজোড় স্থানে অঙ্কগুলো আমরা কি পাচ্ছি? বিজোড় স্থানের অঙ্কগুলো পাচ্ছি আমরা 0। আচ্ছা, আবার অনুক্রমটির জোড় স্থানের অঙ্কগুলো আমরা কি পাচ্ছি? জোড় স্থানের অঙ্কগুলো পাচ্ছি আমরা 1। আমরা এইভাবে সাজায় লিখতে পারি যে বিজোড় স্থানের অঙ্কগুলো হচ্ছে 0 আর জোড় স্থানের অঙ্কগুলো হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে প্রশ্নে কয়েকটা জিনিস চাইছে। কি কি জিনিস চাইছে? প্রশ্ন চাইছে 10তম পদ, 15তম পদ আর 8তম পদ। আচ্ছা, তাহলে 10তম পদটা কি হবে? এই অনুক্রমের 10 নম্বর পদটা তাইলে কি হবে? অনুক্রমের 10তম পদ মানে কি? এই 10টা কি জোড় না বেজোড়? নিশ্চয়ই জোড়। তো জোড় হইলে জোড়ের অঙ্কগুলো আবার ডিজিটগুলো কত আছে আমার? 1। তাহলে আমি লিখবো অনুক্রমের 10তম পদটা হচ্ছে আমার 1। এরপরে চাইছে 15তম পদ। 15তম পদের মান কি হবে? 15 তো আমার বিজোড় সংখ্যা, তাই না? 15 সংখ্যাটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা। তার মানে কি 15তম পদের যে অঙ্কটা সেটা পাবো আমি 0। আচ্ছা, গেল। এবার থেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আরতম পদ বের করতে গেলে আমরা কেমনে জানবো যে আর কি জোড় না বেজোড়? এটা আমরা জানি না। আর কি জোড় না আর বেজোড় এটা আমরা জানি না। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যদি আর জোড় সংখ্যা হয় এবং যদি আর বিজোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে একটা রেজাল্ট, বিজোড় সংখ্যা হলে আরেকটা রেজাল্ট, অর্থাৎ আর এর জন্য আমার দুইটা অ্যান্সার হবে। এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখো মাহিব। জি স্যার। আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? স্যার বলো। স্যার, এখানে যদি অঙ্কটাকে এভাবে চিন্তা করেছি, প্রথম পদ 0, সাধারণ অন্তর 1, এভাবে চিন্তা করলে তো অঙ্কের আনসারটা অন্যরকম আইসা পড়ে স্যার। না, সেভাবে তুমি চিন্তা করতে পারবা না। প্রথম পদ 0 সাধারণ অন্তর, কি বললো? প্রথম পদ 0 সাধারণ অন্তর 1, এইভাবে চিন্তা করলে তো তোমার অঙ্কটা হবে না। এই প্যাটার্নে তো অঙ্কটা নাই। অঙ্কটা হবে এরকম, জোড় সংখ্যক প্লেস এবং বিজোড় সংখ্যক প্লেস। এটা শুধু যে ওই অন্তর দিয়ে করবা বা গুণোত্তর ধারা দিয়ে করবা ব্যাপারটা কিন্তু এরকম না। অনুক্রম মানে কি? এটা তো গত ক্লাসে আমি অনেকগুলো বেসিক আপনাদেরকে দেখাইছিলাম। সেই বেসিকগুলোর মধ্যে কি ছিল? অনুক্রমের মধ্যে যে কোনো দিক থেকে মিল থাকতে পারে, এক রকমের মিল থাকলেই হলো, একটা প্যাটার্নে থাকলেই হলো। তো আমি তো দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কিসের প্যাটার্ন আছে? জোড় এবং বেজোড়ের প্যাটার্ন আছে। জোড় এবং বিজোড় সংখ্যক প্লেসের প্যাটার্নে আছে। জোড় সংখ্যক স্থানগুলোতে আছে 1 এবং বিজোড় সংখ্যক স্থানগুলোতে আছে 0। যেমন 2 নম্বর পদটা আমার 1, 4 নম্বর পদটা 1, 6 নম্বর পদটা 1। তো জোড় সংখ্যক স্থানে কি আছে? আমার 1 আছে। আবার বিজোড় সংখ্যক স্থান হিসাব করো, 0 0 0। বিজোড় সংখ্যক স্থানে 0 আছে।
তুমি এটা সমান্তর বা গুণোত্তর ধারা হিসাবে করলে হবে না। আমি বুঝতে পারছো কথা? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন নেই? সো এবার আমি আর এরটাই চলে যাব। আর এরটাই কিভাবে যাব আমরা? আর যদি জোড় সংখ্যা হয়, আর যদি জোড় সংখ্যা হয়, আমি অলরেডি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে এই অনুক্রমের পদগুলোকে আমরা ইউ দিয়ে দেখাইতে পারি, মানে ইউ আর ইকুয়াল টু, তাহলে কি হবে? জোড় সংখ্যক হইলে আমার এটা হবে সরি 1, জোড় হইলে হবে 1। আর যদি বিজোড় হয় তাহলে ইউ আর ইকুয়াল টু হবে 0। আর জোড় সংখ্যা হইলে আমার রেজাল্ট হবে 1, আর বিজোড় হইলে আমার রেজাল্ট হবে 0। দ্যাটস ইট, স্ক্রিনশট দিয়ে রাখো। আর কার কোনো কোশ্চেন আছে? রাহাত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন বা কার কোনো প্রবলেম আছে গত ক্লাসের ম্যাথে? এনিবডি এলস? কোনো কোশ্চেন নেই? নো স্যার। আচ্ছা নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের টপিকস গুলোতে চলে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি জেনারেল ম্যাথে যখন ধারা চ্যাপ্টারটা করছি, ওই ধারা চ্যাপ্টারের মধ্যে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করছিলাম। কোনটা গুণোত্তর ধারা, কোনটা সমান্তর ধারা, গুণোত্তর ধারার সূত্র কি, সমান্তর ধারার সূত্র কি, সেটা আমরা অলরেডি জানি। সেই জিনিসটা আমাদেরকে এখানে এই টপিকসের মধ্যে প্রথমে বলা আছে যে গুণোত্তর ধারার সূত্রটা আসলে কি। গুণোত্তর ধারার সূত্রটা কিন্তু আমরা সকলে জানি। গুণোত্তর ধারার সূত্রটা হলো অ্যাকচুয়ালি এরকম: a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট। এটাকেই বলে আমরা কি ধারা? গুণোত্তর ধারা। এই ধারাটাকে আমরা বলে থাকি গুণোত্তর ধারা, যেখানে প্রথম পদটা অলওয়েজ কি হয়? a হয়, আর সাধারণ অনুপাতটা হয় আমাদের সবসময় r। এটা অলরেডি আমরা জেনারেল ম্যাথে কিন্তু শিখে আসছি। তাহলে এইখানে আসলে আমরা কি শিখবো বা এটার মধ্যে আমাদেরকে কি বলছে? আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু অলরেডি জানি যে ধারাটির এনতম পদ বের করার ফর্মুলা কি, এটাও কিন্তু জানি। এটাও আমাদের আগের সূত্র, এটাও আমরা জেনারেল ম্যাথে শিখছি যে এই গুণোত্তর ধারার এনতম পদ বের করার ফর্মুলা কি। এনতম পদ বের করার ফর্মুলা হচ্ছে ar টু দি পাওয়ার n - 1। এটাও আমরা অলরেডি আমাদের জেনারেল ম্যাথে শিখে ফেলছি। আচ্ছা, তারপরে কি বলছে? সমষ্টির কথা বলছে। এখন সমষ্টি, এই গুণোত্তর ধারার সমষ্টি কিন্তু দুইটা। সমষ্টি বের করার সূত্র হচ্ছে দুইটা, এটাও আমরা মনে হয় জানি। সমষ্টি s of n equal to a into r to the power n minus 1 divided by r minus 1। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কখন হবে? যখন r এর মান গ্রেটার দেন 1 হবে। আর যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আবার আরেকটা ফর্মুলা আছে, সেটা কি? s of n equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা কখন? যখন r এর মান লেস দেন 1 হয়। যখন r এর মানটা কি হয়? লেস দেন 1 হয়। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখেন। জি স্যার। ওকে, সো এইটুকু আশা করছি আমাদের বুঝার আসলে কিছু নাই, কারণ এগুলো আমরা আগেই শিখে ফেলছিলাম। তো এখন এরপরে দেখেন লক্ষ্যকরীর মধ্যে কিছু পার্ট আছে, যে পার্টগুলো আসলে মূলত আমাদের নতুন জিনিস বা আমরা আগে জানতাম না। আমরা এগুলো আসলে আশা করি আজকে জানবো। প্রথমে এই ক নাম্বার পয়েন্টের মধ্যে বলা আছে কি দেখেন, মডুলাস আর লেস দেন 1। এখন মডুলাসের মিনিং নিশ্চয়ই আমরা সকলে জানি। মডুলাসের মিনিংটা আসলে কি? মডুলাস মানে বোঝানো হয়, মডুলাস দিয়ে কোনো কিছু থাকলে বোঝানো হয় সেই ইকুয়েশনের মানটা -1 থেকে বড় হবে, +1 থেকে ছোট হবে, অর্থাৎ -1 থেকে +1 এর ভিতরে থাকবে। তো মডুলাস আর লেস দেন 1 যদি কোনো মান আমাদেরকে দেওয়া থাকে, সেটা মানে জিনিসটা এরকম বুঝাবে -1 লেস দেন আর লেস দেন 1। বলা আছে এরকম মডুলাস আর লেস দেন 1। তো মডুলাস থাকা মানে হচ্ছে প্লাস থেকে মাইনাস পর্যন্ত, প্লাস থেকে মাইনাস পর্যন্ত, অর্থাৎ -1 থেকে আর এর মানটা বড় হবে এবং +1 থেকে আর এর মানটা ছোট হবে। আমি আবার বলছি, -1 থেকে আর এর মানটা বড় হবে, +1 থেকে আর এর মানটা ছোট হবে। এটার মিনিং আমরা অলরেডি মনে হয় জানি। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখেন, n এর মান বৃদ্ধি করলে, n এর মান যদি আমরা বৃদ্ধি করি বা বাড়াই, আচ্ছা তাহলে অর্থাৎ n টেন্ডস টু, এই তীর চিহ্নটাকে আমরা টেন্ডস টু দ্বারা প্রকাশ করি, মানে টেন্ডস টু বলে থাকি। উচ্চারণটা হবে টেন্ডস টু, n টেন্ডস টু। এটাকে আগে কখনো বলছিলাম আমি?
স্যার এই যে বলছিলেন মনে হয় এখানে সেট একটা ফাংশন দেখেন, করার সময়। আচ্ছা এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারোটার মিনিংটা উচ্চারণটা আসলে বলবে টেন্স টু, টেন্স টু, n টেন্স টু ইনফিনিটি। n টেন্স টু ইনফিনিটি মানে n এর মান যদি আমি ক্রমান্বয়ে অসীম পর্যন্ত বাড়াই, ক্রমান্বয়ে যদি আমি আনলিমিটেড পর্যন্ত বাড়াই, আচ্ছা তাইলে আসলে কি হচ্ছে, তাইলে মডুলাস r টু দি পাওয়ার n এর মান হ্রাস পাবে। n এর মান যদি বাড়ানো হয় r টু দি পাওয়ার n এর মানটা হ্রাস পাবে, এবং n এর মান যদি যথেষ্ট বড় করা হয়, n এর মান যদি যথেষ্ট বড় করা হয় r টু দি পাওয়ার n এর মানটা 0 এর কাছাকাছি হয়। আচ্ছা কি বলছে, যদি কিনা n টেন্স টু ইনফিনিটি হয়, মানে n এর মান তুমি যত বাড়াবা, কোথায় বাড়াবা, ওই যে সমষ্টির ভিতরে, কোথায় বাড়াবো আমরা, সমষ্টির সূত্রটার মধ্যে, সমষ্টির যেই দুইটা সূত্র আমরা জানি, তো n এর মান তুমি যত বাড়াবা, n এর মানটা আমরা যত বাড়াবো r টু দি পাওয়ার n এর মানটা তত কমবে, মডুলাস r টু দি পাওয়ার n এর মানটা তত কমবে। এখন এই যে কমতেছে, আমি n এর মানটা বাড়াচ্ছি, r টু দি পাওয়ার n এর মানটা কমতেছে, তো n যত বাড়বে এটা তত কমবে, কমতে কমতে জিরোর কাছাকাছি আসবে, এক্সাক্ট জিরো হবে না, তবে কমতে কমতে জিরো এর কাছাকাছি আসবে, অর্থাৎ r টু দি পাওয়ার n এর প্রান্তীয় মানটা তখন আমার জিরো হবে, r টু দি পাওয়ার n এর প্রান্তীয় মানটা তখন আমার জিরো হবে, কমতে কমতে এই r টু দি পাওয়ার n এর মানটা জিরো এর কাছাকাছি আসবে। আচ্ছা আসলো, যদি r টু দি পাওয়ার n এর মানটা জিরো এর কাছাকাছি আসে, তাইলে আমার সূত্রটা একটু তখন চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে, তখন আমার সূত্রটা হবে এইরকম, s of n ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল আমাদের, s of n ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এরকমটা ছিল। যখন তোমার r টু দি পাওয়ার n এর মানটা 0 এর কাছাকাছি আসতেছে, 0 এর কাছাকাছি আসতেছে মানে কি, এটা তুমি মনে মনে কল্পনা করে নিবা যে মানে 0 এর কাছাকাছি, কিন্তু এক্সাক্ট 0 না, কিন্তু এখানে যদিও আমি লিখছি r টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, বাট এটা দিয়ে বুঝাচ্ছি আমি 0 এর কাছাকাছি, এক্সাক্ট 0 এটা কখনো হয় না। আচ্ছা, তো এই মানটাকে যদি আমি 0 কল্পনা করি, r টু দি পাওয়ার n এর মানকে যদি আমি 0 কল্পনা করি, তো 1 মাইনাস 0 মানে কি, 1 হচ্ছে, যে 1 কে a দ্বারা গুণ করলে কি হচ্ছে, a হচ্ছে, তখন আমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে কিন্তু a বাই 1 মাইনাস r, তখন আমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে a বাই 1 মাইনাস r। এই a বাই 1 মাইনাস r এইটাই কিন্তু আসলে অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার ফর্মুলা। এই যে আমি বের করলাম a বাই 1 মাইনাস r, এইটাই আমরা আসলে অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার ফর্মুলা হিসেবে জানি। এটা একটু পরে আমি দেখাবো, আমরা আগে বইয়ের বেসিক টুকু একটু বোঝার চেষ্টা করি। বলছে মডুলাস r এর মান যদি লেস দেন 1 হয়, মানে r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, তো ছোট হলে ফর্মুলা কোনটা ইউজ করি আমরা, আমরা তো এইটা ইউজ করি, আমরা জানি a ইনটু 1 মাইনাস r দিতে পারেন ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা ব্যবহার করি। আচ্ছা, তো এখন মডুলাস r এর মান যদি আমার 1 এর চেয়ে ছোট হয়, মডুলাস r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় এবং n এর মান যদি আমি ক্রমান্বয়ে বাড়াই, তাহলে r টু দি পাওয়ার n এর মানটা ক্রমান্বয়ে কমবে, কমতে কমতে কোনো এক সময় 0 এর কাছাকাছি আসবে। তো 0 এর কাছাকাছি যদি আসে, আমার ফর্মুলাটা হওয়ার কথা ছিল এইরকম, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, বিকজ অফ r লেস দেন 1, এই কারণে। কিন্তু r টু দি পাওয়ার n এর মানটা যেহেতু 0 এর কাছাকাছি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে যদি 0 কল্পনা করো, তোমার ফর্মুলাটা হয়ে যাবে তখন a বাই 1 মাইনাস r। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আর এর মানটা কি -2 যদি হয় তাহলে কি অ্যানসার আছে? আমি আসলে বুঝি নাই তোমার প্রশ্নটা, r এর মান যদি -2 হয় মানে হ্যাঁ। স্যার এই সূত্র অনুযায়ী তো -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট হওয়ার কথা। হ্যাঁ, -1 এর চেয়ে But- বড় এবং +1 এর থেকে ছোট হওয়ার কথা, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা লিখছি, মডুলাস আর লেস দেন 1। জি স্যার, বাট যদি কখনো -2 আসে তাহলে কি ওইটা ম্যাথটা স্বয়ং সম্পূর্ণ হবে? আচ্ছা, যদি কখনো আমার r এর মানটা -2 আসে, তখন কি হতে পারে, তখন কি হতে পারে, এইটা দিয়েই তোমার সামনে গেলেই আমরা ম্যাথ পাবো, আমি আজকেই দেখাবো, অসুবিধা নেই, তখন তোমার এই কোশ্চেনের অ্যানসারটা অটোমেটিক সলভ হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? না স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। আচ্ছা, মাহি যে কোশ্চেনটা করলো যে r এর মানটা যদি -2 হয় তখন আমি কি করব, আমার এইটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বুঝাই কি, মডুলাস আর লেস দেন 1 দিয়ে বুঝায় -1 থেকে বড় হবে, +1 থেকে ছোট হবে। তো মাহি যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনের অ্যানসারটা সামনে কিছু ম্যাথ পাবো আমরা, ওই ম্যাথগুলি করতে গেলে আমরা ওই অ্যানসারটা পেয়ে যাব। আচ্ছা, তো আমি এই কোশ্চেনটা আপাতত স্কিপ রাখছি, আমি এবার পরেরটায় চলে যাচ্ছি। এটা গেল মডুলাস আর লেস দেন 1 যদি হয়, এইটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো মাহি।
জি স্যার। আচ্ছা, তো এবার চলে আসো মডুলাস আর যদি গ্রেটার দেন 1 হয়। প্রশ্নটা হচ্ছে কি মডুলাস আর গ্রেটার দেন 1। তো মডুলাস আর গ্রেটার দেন 1 মানে কি? বলছে এরকম মডুলাস আর গ্রেটার দেন 1। এই মডুলাস আর গ্রেটার দেন 1 এই কথাটার মিনিংটা আসলে কি? মডুলাস আর গ্রেটার দেন 1 কথাটার মিনিং হচ্ছে আর গ্রেটার দেন 1 হবে অথবা এটার মানে হচ্ছে আর গ্রেটার দেন 1 হবে অথবা আর লেস দেন -1 হবে। এই কথাটার মিনিং কিন্তু এটাই বোঝায়। আচ্ছা, এই যে আমরা বলছি আর গ্রেটার দেন 1 এবং আর লেস দেন -1 এইগুলা বের করার নিয়ম কি আমরা জানি? আর গ্রেটার দেন 1 আর লেস দেন -1 এটা কিভাবে বের করে জানি এটা আমরা? স্যার আমি জানি না স্যার। আচ্ছা, কথা মানে বুঝলাম না। এইটা থেকে যে এই দুইটা ইকুয়েশন আসলো, এই দুইটা ইকুয়েশন কিভাবে আসলো? এটা স্যার মডেল ম্যাথ। আচ্ছা, জানি না স্যার। যারা জানি না তাদের জন্য জানা উচিত আসলে। এটা মনে হয় আমরা করছিলাম কোনো একটা সময়। এই মডুলাসের মিনিংটা আসলে কি? কেউ কি বলতে পারে যে মডুলাস থাকলে আসলে কি বোঝায়? স্যার আগেরটাই তো স্যার বললেন যে -1 এর চেয়ে বড় হবে 1 এর চেয়ে ছোট হবে মডুলাস থাকলে। আচ্ছা, ওইটা তো একটা রিজন আছে তাই না? এটা কেন বলছিলাম আমি? জি, নিশ্চয়ই স্যার। কোনো রিজন আছে। এই যে এই জিনিসগুলি মানে এইরকম যে ইকুয়েশনগুলি থাকে এটা হলো চ্যাপ্টার 6 এ আছে। আমরা কি চ্যাপ্টার 6 পড়ছিলাম? 6.3 তে। আমি করছিলাম বাট ভুলে আচ্ছা। গেছি স্যার। স্যার হায়ার ম্যাথের? হ্যাঁ, হায়ার ম্যাথের চ্যাপ্টার 6.3 করেছি কি আমরা? স্যার আপনি 6 অধ্যায়টা বলছিলেন যে মানে এতটা লেস জরুরি না। ইম্পর্টেন্ট। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি একটু জাস্ট সংক্ষেপে যেটুকু জিনিস আমার দরকার আমি সেইটুকু জিনিস দেখাচ্ছি। মডুলাস জিনিসটা আসলে মানে গ্রেটার দেন বা লেস দেন, মডুলাসের কথা বাদ দিচ্ছি আমি। গ্রেটার দেন বা লেস দেন এই জিনিসগুলোকে আসলে বলা হয় অসমতা। মাঝখানে আমরা ইকুয়াল দিলে সেটাকে বলা হয় সমতা। তো এই যে অসমতার ইকুয়েশন, এই অসমতার ইকুয়েশনগুলিকে সমাধান করতে গেলে যখন মডুলাস দেওয়া থাকে এই মডুলাসের জন্য এই টোটাল ইকুয়েশনের মানটা একবার পজিটিভ বুঝাবে একবার নেগেটিভ বুঝাবে। দ্যাটস ইট, এইটুকুই। টোটাল ইকুয়েশনের মানটা একবার পজিটিভ বুঝাবে একবার নেগেটিভ বুঝাবে। মডুলাস দ্বারা আসলে এইটাই বোঝায়, পজিটিভ বুঝায় এবং নেগেটিভ বুঝায়। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু রাফ করছি। এই সাইডে দেখো মডুলাস আর গ্রেটার দেন 1 এটা দিয়ে আমার এটা একটা অসমতা। এই অসমতাটাকে আসলে প্লাস এবং মাইনাস দুইটা জিনিস বোঝায়। তো যদি অসমতাটি প্লাস হয়, অসমতাটি যদি আমার প্লাস হয়, প্লাস মানে যদি অঋণাত্মক হয়, প্লাস মানে হচ্ছে অঋণাত্মক। আচ্ছা, তো যদি প্লাস হয় বা অঋণাত্মক হয় তখন আমার ইকুয়েশনটা কি আসতেছে? আর গ্রেটার দেন 1। মডুলাসটা আমি উঠিয়ে দিব, মডুলাসের পরিবর্তে আমি জাস্ট ধরবো এখানে প্লাস মিন করতেছে। আচ্ছা, আর যখন অসমতাটা ঋণাত্মক বুঝাবে, অসমতাটি যদি আমার ঋণাত্মক বুঝায়, ঋণাত্মক হলে মানে মাইনাস হলে, তো অসমতা মাইনাস হলে মানে কি এই আর এর আগে একটা মাইনাস চিহ্ন দিবা তুমি, তার মানে মাইনাস আর গ্রেটার দেন 1 এমনটা হবে। এবং আমরা নিশ্চয়ই সকলে জানি যে অসমতার অঙ্কে মাইনাস থাকলে মাইনাস দ্বারা যদি দুই পাশে গুণ করতে যাই আমরা তখন সাইন চেঞ্জ করে দিতে হয়। তা আমি যদি এখন এই মাইনাসটাকে কনভার্ট করে ওই পাশে নিতে চাই, দুই পাশে আমি -1 দ্বারা গুণ করব। দুই পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশে পাবো আমি আর, মানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এই যে গ্রেটার দেনটা ছিল এই গ্রেটার দেনটা হয়ে যাবে আমার লেস দেন, আর এই +1টা হয়ে যাবে আমার -1। বুঝছি কি সবাই? জি স্যার। জি স্যার। এগুলো আসলে অসমতার চ্যাপ্টারের মধ্যে আছে। এগুলো আসলে একদম সিলি জিনিস, তো এই কারণে আমি হয়তো ওই চ্যাপ্টারটা ধরি নাই। তো আমি ওই চ্যাপ্টারের মধ্যে চেষ্টা করবো ওই চ্যাপ্টারটা একটু ধরার জন্য পরে, অসুবিধা নেই, কারণ এগুলো এমসিকিউ তে লাগে বা বেসিকের জন্য হলেও অ্যাট লিস্ট দরকার আমার। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, সো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ও স্যার। আচ্ছা, সো মডুলাস থাকা মানে আমরা বুঝে নিব যে আমার একবার প্লাস বুঝাবে ইকুয়েশনটা এবং একবার মাইনাস বুঝাবে। দ্যাটস ইট। তো এইটার মতো করে ওই আগেরটাকেও যদি আমি বের করি বা ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্টটা এরকম পাবো -1 লেস দেন আর লেস দেন 1 এমন পাবো। ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখো যে আমার কথার সাথে মিলে কিনা। আগে যেটা ছিল মডুলাস আর লেস দেন যে 1টা ছিল ওই অসমতাটাকে তুমি যদি একবার প্লাস এবং মাইনাস করো তখন তুমি ওই ইকুয়েশনটাই পাবা, -1 লেস দেন আর লেস দেন 1 এরকমই পাবা। আচ্ছা, সো এইটার মিনিংটা তো আমরা বুঝলাম যে কিভাবে আসলো। মাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। জি স্যার, দিয়েছি। ওকে, সো এবার আসো আমরা যে জিনিসটা আসলে আমার এটার মধ্যে দরকার আমি সেটার মধ্যে যাচ্ছি। তো বলছে মডুলাস আর গ্রেটার দেন 1 যদি হয়, মডুলাস আর গ্রেটার দেন 1 এর মিনিংটা কি?
r গ্রেটার দেন 1 হবে অথবা r এর মান -1 এর চেয়ে ছোট হবে। তো এমনটা যদি হয় তখন আসলে কি হবে? তখন আমরা যদি n এর মানটাকে বৃদ্ধি করি r টু দি পাওয়ার n এর মানটা বৃদ্ধি পাবে, আগেটার উল্টাটা হবে। বুঝাই যাচ্ছে, আগে আমরা যে কাজটা করছিলাম তার চেয়ে উল্টা কাজটা করব। আগেটার মধ্যে আমরা পাইছিলাম এরকম n এর মান বৃদ্ধি করলে r টু দি পাওয়ার n এর মান কমে যায়, আর এখন পাচ্ছি আমরা এরকম n এর মান বৃদ্ধি করলে r টু দি পাওয়ার n এর মানটা বৃদ্ধি পাবে। n এর মান যদি আমরা বাড়াই, n এর মান বাড়ালে r টু দি পাওয়ার n এর মানটা বাড়বে। আচ্ছা, তো n এর মান বাড়লে যদি আমরা r টু দি পাওয়ার n এর মানটা বাড়ে, n এর মানটা বাড়লে যদি r টু দি পাওয়ার n এর মানটা বাড়ে এবং n কে যথেষ্ট বড় করে r টু দি পাওয়ার n এর মানটা যথেষ্ট বড় হবে। যথেষ্ট বড় মানে যদি আমরা বাড়াইতেই থাকি আর কি, তো বাড়াইতে বাড়াইতে মনে করো অনেক বড় করে ফেললাম, তখন আমার r টু দি পাওয়ার n এর মানটাও অনেক বড় হয়ে যাবে। সুতরাং এমন কোন নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে না, s পাওয়া যায় না যাকে s টু দি পাওয়ার n এর প্রান্তীয় মান ধরা যায়। আচ্ছা, তার মানে এই যে দেখো যখন r টু দি পাওয়ার n এর মানটা বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে মানে কি, এটা তুমি কাউন্টই করতে পারবে না, আনকাউন্টেবল হওয়ার কারণে এই রকম ধারার আসলে কোনো সমষ্টি হয় না। এই ধারাটার আমরা কোনো সমষ্টি বের করতে পারবো না। এটা কিন্তু অলরেডি আমরা পিছনে যে উদাহরণটা করছিলাম সেই উদাহরণের মধ্যে কিন্তু আমরা করছি, সেই উদাহরণের ভিতরে কিন্তু আমাদের ছিল, সেই উদাহরণের ভিতরে আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম যে n এর মানটা বাড়তে বাড়তে r টু দি পাওয়ার n এর মানটা বেড়ে যাচ্ছে, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। তা অনেক বড় হওয়া মানে কি, এটার কোনো প্রান্তীয় মান নাই, এটার আসলে কোনো প্রান্তীয় মান নাই। আর যেহেতু কোনো প্রান্তীয় মান নাই, তার মানে কি এই ধারার কোনো সমষ্টিও নাই। তার মানে বাড়বে মানে r টু দি পাওয়ার n এর প্রান্তীয় মান নেই। প্রান্তীয় মান নেই মানে এই রকম ধারার বা এই রকম কন্ডিশন যখন আমার আসবে তখন এই অসীম ধারাটার কোনো সমষ্টি নাই, অসীম ধারার কোনো সমষ্টি নাই। আচ্ছা, গেল। কোনো কোশ্চেন আছে কারো? নেই? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরে কি বলা আছে দেখো, যদি r ইকুয়াল টু -1 হয়, r ইকুয়াল টু যদি -1 হয়, s অফ n এর প্রান্তীয় মান পাওয়া যায় না, কেননা n জোড় সংখ্যা হলে -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এবং n বিজোড় সংখ্যা হলে -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু -1। এই ক্ষেত্রে ধারাটি হবে এরকম a a এই অসীম ধারার কোনো সমষ্টি থাকে না। আচ্ছা, এবার বলছে r এর মান যদি -1 হয়, তার মানে আমরা একটু আগে দেখলাম একবার নিলাম মডুলাস r এর মানটা লেস দেন 1, একবার নিলাম মডুলাস r এর মানটা গ্রেটার দেন 1। তো r ইকুয়াল টু যদি -1 হয়, r টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হচ্ছে, -1 এর পাওয়ার n ইকুয়াল টু কি হবে, 1 হবে। কখন 1 হবে, যখন n এর মানটা জোড় হবে। এটার কাহিনী অলরেডি আমরা জানি কিন্তু, যে যদি কোনো মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা আলটিমেটলি প্লাস হয়ে যায়। আচ্ছা, আবার -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে -1, কখন -1 হবে, যখন n এর মানটা বিজোড় হবে। তার মানে তুমি যদি যোগফল বের করতে চাও, তুমি যদি যোগফল বের করতে চাও তখন তুমি এরকম একটা পদ পাবা। কিরকম পদ পাবা, a মানে প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a, এরকম ভাবে একটা পদ পাবা। তো এরকম ভাবে যদি পদ বের হয়, এই পদের কি কোনো অ্যানসার আসে? এটা তো কোনো অ্যানসারই নাই। একটু আগে ওই যে হামিম প্রথমে যে প্রবলেমটা দেখাইছিল 1 - 1 দিয়ে, সেটার মধ্যে কিন্তু অলরেডি আমরা আলোচনা করছিলাম যে এইটার আসলে কোনো অ্যানসারই হয় না। কেন অ্যানসার হয় না? কারণ এটা জোড় সংখ্যক প্লেসের জন্য একরকম অ্যানসার পাচ্ছ, বিজোড় সংখ্যক প্লেসের জন্য আরেক রকম অ্যানসার পাচ্ছ। যেহেতু জোড়ের জন্য একরকম পাচ্ছ এবং বিজোড়ের জন্য আরেক রকম পাচ্ছ, তার মানে এটার আসলে কোনো অ্যানসার নেই। এই জিনিসটা আসলে মানে এরকম প্যাটার্ন থাকলে সেই প্যাটার্নের কোনো অ্যানসারই হয় না। দ্যাট মিন্স r ইকুয়াল টু -1 হওয়া মানে এটারও কোনো এইরকম কোনো অসীম ধারার আসলে কোনো কি হয় না, সমষ্টি হয় না। আচ্ছা, গেল। এবার আসো যদি r ইকুয়াল টু 1 হয়, r ইকুয়াল টু যদি 1 হয়, একটু আগে কিন্তু আমরা দেখছি যে যদি r এর মানটা 1 আর -1 হয়, r এর মানটা যদি +1 হয় আর -1 হয়, তখন কি হচ্ছে, একবার পাচ্ছ +1 একবার পাচ্ছ -1, এরকম মানে a প্লাস a মাইনাস a প্লাস a, এরকম একটা প্যাটার্ন পাচ্ছ। আর যদি r এর মানটা শুধু 1 হয়, r এর মানটা শুধু 1 হওয়া মানে কি, আমরা যে প্যাটার্নটা পাবো সেই প্যাটার্নটা দাঁড়াবে কি রকম,
এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ এরকম, অর্থাৎ এরকম পাবো আমরা এ প্লাস এ প্লাস এ প্লাস এ ডট 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 এরকম ভাবে পাবো। তো এরকম পাবো মানে কি, এটা যত বাড়বে এই এই জিনিসটা যত বাড়বে এটা যোগফলটাও কিন্তু তত বাড়বে। তো এটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো ধারার মানে এই ধারাটার আসলে নির্দিষ্ট কোনো সমষ্টি নেই, অর্থাৎ এটারও কোনো সমষ্টি নেই। এরকম প্যাটার্ন থাকলে এটারও কোনো কি নেই, এইরকম অসীম ধারারও কোনো কি নেই, সমষ্টি নেই। তার মানে এখানে আমাদেরকে যে 4টা পয়েন্ট দিছে, এখানে আমাদেরকে যে 4টা পয়েন্টের কথা বলছে তার মধ্যে শুধুমাত্র যদি মডুলাস আর এর মান লেস দেন 1 হয়, মডুলাস আর এর মান যদি লেস দেন 1 হয় তাহলেই সেই ক্ষেত্রে অসীম ধারার সমষ্টি থাকবে। বাকি যতগুলা দেখলাম আমরা আর ইকুয়াল টু 1 কিংবা মডুলাস আর গ্রেটার দেন 1 কিংবা আর ইকুয়াল টু -1, বাকি প্রত্যেকটার জন্য একটারও কোনো সমষ্টি নাই, অসীম ধারার কোনো সমষ্টি নাই। আশা করছি মাহি মনে হয় মাহি কোশ্চেনের অ্যানসারটা অলরেডি পেয়ে গেছে, পাইছো? জি স্যার। তোমার যে কোশ্চেনটা আমি স্কিপ রাখছিলাম সেই কোশ্চেনের অ্যানসারটা মনে হয় তুমি পেয়ে যাওয়ার কথা অলরেডি। শুধুমাত্র মডুলাস আর লেস দেন 1 যদি হয়, দ্যাট মিন্স আর এর মান যদি আমার +1 এবং -1 এর মাঝখানে থাকে, আমি আবারও বলছি আর এর মান যদি +1 এবং -1 এর মাঝখানে থাকে, এটা মানেই কিন্তু এরকম -1 লেস দেন আর লেস দেন 1। তো শুধুমাত্র যদি এই রকম প্যাটার্নে থাকে, মানে আর এর মানটা যদি আমার -1 এবং +1 এর মিডলে থাকে, তখন সেই ক্ষেত্রে ওই ধারার সমষ্টির অ্যানসার থাকবে। আর বাকি যতগুলো দেখলাম আর একটার মধ্যেও কোনো সমষ্টি থাকবে না। কেন থাকবে না সেটার রিজনও অলরেডি আমরা দেখে ফেলছি। কার কোনো কোশ্চেন আছে? সো আসলে অসীম গুণিত দ্বারা সমষ্টি বের করার ফর্মুলাটা আমাদের এরকম হচ্ছে s of infinity is equal to a by 1 minus r। কখন? যখন আমার মডুলাস r এর মান লেস দেন 1 হবে তখন এই ক্ষেত্রে আমার সমষ্টি থাকবে, বাকি সব ক্ষেত্রে সমষ্টি থাকবে না। এবং সমষ্টি থাকবে সেই ক্ষেত্রে সমষ্টি বের করার ফর্মুলাটা আমি কি ইউজ করব, আমরা আগে যে গুণিত দ্বারা ফর্মুলা শিখছিলাম ওই ফর্মুলা না, কিন্তু আমরা ফর্মুলাটা ইউজ করব s of infinity is equal to a by 1 minus r। এটা হচ্ছে আমার ফর্মুলা, অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে আমার এটা। এটা দিয়ে আমরা ম্যাথ করব সামনের দিকে আগাইলেই দেখবা এটা দিয়ে কিছু ম্যাথ আছে। তো আশা করছি না বোঝার কিছু নাই। s of infinity দিয়ে বোঝাচ্ছে অসীমতক সমষ্টি is equal to a by 1 minus r। কখন? যখন মডুলাস r এর মান লেস দেন 1 হবে তখন। আচ্ছা, এটা নিয়ে আশা করছি আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তাহলে আমরা আমাদের পরবর্তী এতে চলে যাচ্ছি। দেখেন উদাহরণ 2 এর মধ্যে যে জিনিসগুলি আছে, উদাহরণ 2 এর আগে আমি কাজটা নিয়ে একটু আলোচনা করি। কাজের মধ্যে দেখো কি বলা আছে, নিচের প্রত্যেক ক্ষেত্রে একটি অসীম গুণিতক ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r দেওয়া আছে, ধারাটি লিখো এবং যদি অসীমতক সমষ্টি থাকে তা নির্ণয় করো। আচ্ছা, কিছু a এর মান দেওয়া আছে এবং r এর মান দেওয়া আছে, দিয়ে বলছে যদি সমষ্টি থাকে তাহলে তুমি সমষ্টিটাকে বের করো এবং ধারাটাকে নির্ণয় করো। তো ধারা নির্ণয় করার নিয়মটা আমরা সকলে জানি। আমি তারপরে একটা ম্যাথ একটু করি। কোনটা করব? কাজ থেকে লাস্টেরটা করি, কাজের 6 নাম্বারটা। কাজের 6 নাম্বার যে ম্যাথটা আছে, কাজের 6 নাম্বার ম্যাথটা, a এর মান বলা আছে 81 মেবি, আর r এর মান কি বলা আছে স্যার -1/3। -1/3। তো প্রথমে আমাদেরকে বলছে ধারাটা নির্ণয় করতে। তো ধারা নির্ণয় করার সূত্র তো তোমরা সকলে জানো, জেনারেল ম্যাথও করছো, ওই একই কাজ এখানেও করবা। তো ধারাটা কি হবে আসলে আমার, ধারাটা হচ্ছে আমাদের ফর্মুলাটা লিখবা, মান বসায় দিবা। ধারাটা কি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট ডট ডট। ক্যালকুলেশন করো, 81 প্লাস 81 ইনটু -1/3 প্লাস 81 ইনটু -1/3 হোল স্কয়ার প্লাস ডট 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 এরকম। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমি কি পাচ্ছি, 81 এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 27 এ 81 মানে এটা 27 হবে, প্লাস এই মাইনাস কি স্কয়ার করলে তো আলটিমেটলি মাইনাসটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস। আচ্ছা, 3 তিরিকা কত হচ্ছে 9 হচ্ছে, 9 দিয়ে 81 কে কাটলে হচ্ছে আবার 9। সো দেখতেই পারতেছো একটা প্লাস আসতেছে একটা মাইনাস আসতেছে, একটা প্লাস, তো পরের চিহ্নটা আমার কি দাঁড়াবে, পরের চিহ্নটা গিয়ে দাঁড়াবে মাইনাস, আমি ডট 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 দিয়ে দিলাম। তো আমি ধারাটা পেয়ে যাচ্ছি এরকম 81 -27 +9 মাইনাস ডট ডট ডট। এখন এটা সমষ্টি আছে কি নাই সেটা বুঝবো কেমনে, এখানে আর এর মানটা কি বলা আছে আমার কাছে -1/3। এই -1/3 এর মান কি -1 থেকে +1 এর মাঝে নাকি বাইরে? মাঝে। r ইকুয়াল টু -1/3 বলছে। -1/3 মানে কি, এটাকে যদি আমি
ওই যে ক্যালকুলেশন করি, মানে ভাগ যদি করি 1 কে 3 দিয়ে ভাগ দিলে মনে হয় এরকম আসার কথা, 0.33 আসার কথা। মাইনাস 0.33 এই মানটা কি -1 থেকে +1 এর মাঝে নাকি -1 থেকে +1 এর বাইরে, কোনটা? মাঝে হওয়ার কথা। হ্যাঁ মাঝেই তো, -1 এবং +1 এর মাঝেই তো আমার -0.33, তাই না? আমরা যদি সংখ্যা রেখা দিয়ে, কেউ যদি কারো যদি বুঝতে প্রবলেম হয় সে কিন্তু সংখ্যা রেখা দিয়া কিংবা স্কেল ধরে আপনি এটাকে গেস করে নিতে পারেন বা কল্পনা করে নিতে পারেন। -0.33 এই মানটা -1 থেকে +1 এর মাঝে অবস্থিত। যেহেতু এই মানটা আমার -1 থেকে +1 এর মাঝে অবস্থিত, তার মানে কি এখানে আমার সমষ্টি বের করার ফর্মুলা কিন্তু আছে, মানে সমষ্টি কিন্তু আমার এখানে আছে। আচ্ছা, সো এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখো মাহি। জি স্যার দিয়েছি। ওকে, সো এবার আমরা কি করব, সমষ্টি আছে আমার, সমষ্টিটা তাহলে কি আছে আমরা এখানে লিখে নিব আগে, যেহেতু r এর মানটা -1 লেস দেন r লেস দেন 1, আচ্ছা এরকম আর কি। সুতরাং ধারাটির সমষ্টি আছে, তোমরা লিখে নিও, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তার মানে ধারাটির সমষ্টি আছে, অবশ্যই লিখবা অসীমতক সমষ্টি। হ্যাঁ, কি সমষ্টি লিখবা? অসীমতক সমষ্টি লিখবা, শুধু সমষ্টি লিখবা না, লিখবা সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। কেউ যদি শুধু সমষ্টি লেখো তাহলে কিন্তু নাম্বার কাটবে, বি কেয়ারফুল। শুধু সমষ্টি না, স্যার অসীমতক সমষ্টি। হ্যাঁ বলো। স্যার লক্ষ্য করিতে যে স্যার ক খ গ ঘ করলাম স্যার, এই যে r = 0.33 এটা কি স্যার খ নাম্বারের নিয়মে ফালানো যাবে? আর r = 0.33, -0.33 হ্যাঁ -0.33 এটা ক্ষয়ের নিয়মে তুমি কেমনে পাচ্ছো? স্যার ক্ষয়ে তো স্যার 8টা হবে মানে -1 থেকে ছোট, তো -1 থেকে ছোট। 0.33 কি -1 থেকে ছোট না বড়? না স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, সো এখন এটা সমষ্টি আছে, সমষ্টিটা কি আছে, সমষ্টি বের করার সূত্র কি আমরা অলরেডি জানি। সুতরাং s অফ ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r। আমরা এখন মান বসাই দিই। এর মান কত ছিল মাহি? यस স্যার, এর এর মান মান কত ছিল? স্যার 81 81। স্যার 81 আর r এর মান কত ছিল? স্যার -1/3 -1/3। সো এটাকে এখন নরমাল নিয়মে তুমি ক্যালকুলেশন করো, উপরে 81 আর নিচে কি পাচ্ছো 1 + 3 পাচ্ছো, 1 + 1/3 পাচ্ছো। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এমনটা পাচ্ছি 81 বাই নিচে 3, সো পাচ্ছি 3 + 1, তাহলে পাচ্ছি 81/4/3, 81 * 3/4। সো কাটাকাটি করো, কাটাকাটি মনে হয় যায় না, 3 কে 3, 3 আর 24, 243/4। এটাই মনে হয় আমাদের রেজাল্ট। স্যার এটা কি সমস্ততে কইরা দিব নাকি এইভাবে ভগ্নাংশ লিখে দাও, ডাজন্ট ম্যাটার, সমষ্টি রাখো, দশমিকে রাখো, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো, কোনো সমস্যা নেই, একই কথা। এটুকুতে কারা কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো মাহি, কি বলতে নিছো? স্যার 3 নাম্বারটা ওইটার তো স্যার মানে অসীমতক সমষ্টি নাই, মানে r এর মানটা 3। 3 নাম্বারটা মানে এই যে যেই কাজ করতেছিলাম আমরা সেই কাজের কথা বলতেছো? জি স্যার, হ্যাঁ, ওই কাজের মধ্যে r = 3 মানে ওটার কোনো অসীমতক সমষ্টি নাই, আমরা জাস্ট লিখে দিব, শুধু ধারাটা এইটুকু বের লিখে করব দিব। না, আমরা আগে ধারাটা বের করব, এর মান r এর মান দিয়ে আমরা আগে গুণোত্তর ধারাটা বের করব। গুণোত্তর ধারা বের করার পর লিখে দিব যেহেতু r এর মান গ্রেটার দেন 1, সো ধারাটির কোনো অসীমতক সমষ্টি নেই, দ্যাটস ইট, এইটুকু। বুঝতে পারছি? স্যার এমন যদি লিখি ফর্ম মানে মডুলাস r লেস দেন 1, একই কথা হইলো তো, অত ডিটেইলসে যাওয়ার দরকার নাই তো, তুমি এখানে শুধু এইটুকু লিখে দিলা r এর মান বা r গ্রেটার দেন 1, সো ধারাটির কোনো সমষ্টি নেই, শেষ, এনাফ। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কাজের অঙ্কগুলি কিন্তু সব বাড়ির কাছে থাকবে, আমি আগেই বলে দিচ্ছি, কাজের অঙ্কগুলো সবগুলো বাড়ির কাছে থাকবে। আমি একটা দেখাই দিচ্ছি, ওই একটার মতো করে আপনারা বাকিগুলো সব বাড়ির কাজ করে ফেলবেন, কারণ এগুলো আসলে একদম নরমাল সিলি ম্যাথ। শুধু এই 3 নাম্বারটাতেই মনে হয় সমষ্টি নেই, বাকি সবগুলোর মধ্যেই মনে হয় সমষ্টি আছে। আচ্ছা, সো এবার আমি উদাহরণ 2 এ চলে যাচ্ছি। উদাহরণ 2 এর মধ্যে কি বলছে, ওই একই জিনিস, আমরা মাত্র যেই জিনিসগুলো আলোচনা করছিলাম সেই জিনিসটাই আমার উদাহরণ 2 এর মধ্যে দেখাইছে। দেখেন, কিছু ধারা দিয়ে দিচ্ছে, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা দিয়ে আমাদেরকে কি করতে বলছে, অসীমতক সমষ্টি বের করতে বলছে।
সো এই যে 1/3 1/3 স্কয়ার 1/3 কিউব 1/3^4 প্লাস ডট ডট ডট, এটা একটা গুণোত্তর ধারা। এখানে এর মান আর এর মান বের করে নেবেন, বের করে কি করতে হবে আপনাকে সমষ্টি বের করতে হবে। এটা মনে হয় আপনারা নিজেরাই পারার কথা। উদাহরণ 2 কি পারবো আমরা সবাই? জি স্যার। মাত্র আমরা যেটা করলাম না, এ এর মান এবং আর এর মান দিয়ে অসীমিত সমষ্টি বের করলাম না, সেই কাজটাই তোমাকে উদাহরণ 2 এর মধ্যে বলছে। তো আশা করছি এটা না পারার মতো কিছু নাই। আর আর এর মান কেমনে বের করতে হয় সেটাও তো তোমরা জানো, জেনারেল ম্যাথে অলরেডি করছো। আর এর মান বের করতে গেলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। আবার কেউ প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে দিও না, এই ভুলটা অনেক স্টুডেন্টরা করে। আর এর মান বের করতে গেলে দ্বিতীয় পদকে আমরা সবসময় প্রথম পদ দিয়ে ভাগ করব। আচ্ছা, এর মান লিখবো, আর এর মান লিখবো, লিখার পরে আমরা দেখবো আর এর মানটা কি আমার -1 এবং +1 এর মাঝে আছে কিনা। যদি -1 এবং +1 এর মাঝে থাকে তার মানে কি এই ধারাটার অসীমিত সমষ্টি আছে। এবং সমষ্টিটা আমরা বের করার ফর্মুলাটা কোনটা ইউজ করব? s of infinity is equal to a/1 - r। আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করে সমষ্টিগুলো বের করে ফেলবো। আমি যতদূর দেখতে পাচ্ছি উদাহরণ 2 এর মধ্যে প্রত্যেকটা আর এর মানে প্রত্যেকটারই সমষ্টি আছে, প্রত্যেকটারই সমষ্টি কিন্তু আছে। প্রত্যেকটার মধ্যেই দেখো ক নাম্বারটায় আর এর মান বের হয়েছে 1/3, ক নাম্বারটায় আর এর মান বের হয়েছে 1/3। 1/3 কি 1 এর চেয়ে ছোট এবং -1 +1 এর মাঝে অবস্থিত, তার মানে সমষ্টি আছে। খ নাম্বারটায় দেখো 1/10 বের হয়েছে। 1/10 মানে কি? সেটাও তো তোমার -1 এবং +1 এর মাঝে অবস্থিত। তো -1 +1 এর মাঝে অবস্থিত হইলেই সেটার সমষ্টি আছে। বাস একই রকম ভাবে আমরা করে ফেলবো। গ নাম্বারটাও সেম, গ নাম্বারটা আছে 1/√2, এটাও কিন্তু -1 এবং +1 এর মাঝে অবস্থিত। তো -1 +1 এর মাঝে অবস্থিত হইলে আমরা জাস্ট a/1 - r ফর্মুলাটা লিখবো, লিখে জাস্ট মান বসায়া সমষ্টিটার অ্যানসারটা বের করে ফেলবো। এই তো আশা করছি ওইটার উদাহরণ 2 এর আমার হাত দেওয়ার কিছু নাই। তো এই কাজের সবগুলো আপনাদের হোমওয়ার্কের সাথে যাবে, উদাহরণ 2 এর সবগুলা কিন্তু হোমওয়ার্কের সাথে যাবে। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা উদাহরণ 3 নাম্বারটা। হ্যাঁ, উদাহরণ 3 নম্বরের ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে একটু বোঝার জিনিস আছে মনে হয়। পৌনঃপুনিক দশমিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এটা যদিও আমরা জেনারেল ম্যাথে কিন্তু একটা নিয়ম শিখছি যে পৌনঃপুনিক থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব, বাট এইখানে একটু অন্যরকম ভাবে করা আছে। আমরা এটা একটু দেখার চেষ্টা করব। যেমন আমি যদি প্রথমটা নিয়ে আলোচনা করি, উদাহরণ 3 এ যেটা ছিল, উদাহরণ 3 এর ক নাম্বারটা আছে 0.5 পৌনঃপুনিক। আচ্ছা, উদাহরণ 3 এর ক নাম্বারটা আছে 0.5 পৌনঃপুনিক। আচ্ছা, এখন আমরা সবাই নিশ্চয়ই জানি যে পৌনঃপুনিক থাকলে আসলে কি হয়। পৌনঃপুনিক থাকলে যার উপরে পৌনঃপুনিক থাকে ওই জিনিসটাকে বারবার রিপিট করতে হয়। তার মানে এই 0.5 পৌনঃপুনিক দিয়ে আসলে কি বোঝাচ্ছে? 0.5 পৌনঃপুনিক দিয়ে আসলে বোঝাচ্ছে 0.5555 ডট ডট ডট, এইভাবে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। আচ্ছা, তো এবার আসো, এবার তাহলে আমরা এখানে এটাকে কেমনে সলভ করব? এটাকে একটা ধারায় কনভার্ট করতে হবে। এই জিনিসটাকে আমরা একটা ধারায় কনভার্ট করব। তো এটাকে যদি আমি ধারায় কনভার্ট করি তাহলে আসলে কি পাচ্ছি? তার আগে আমি একটা গ্রাফ দেখাচ্ছি। গ্রাফটা হচ্ছে এরকম, ধরো 0.1 লিখলাম আমি, এরপরে লিখলাম 0.01, এরপরে লিখলাম 0.001, তারপরে লিখলাম 0.0001। তো এইরকম ভাবে যদি আমি বাড়াইতে থাকি সামনের দিকে, এইরকম ভাবে যদি আমি কোনো প্যাটার্ন আস্তে আস্তে সামনের দিকে বাড়াইতে থাকি এবং সেগুলোকে যদি আমি যোগ করতে বলি, আলটিমেটলি তুমি রেজাল্ট আসলে কি পাবা? তুমি এরকম পাবা নিশ্চয়ই 0.1111 ডট ডট ডট, এরকম একটা রেজাল্ট পাবা। সো আমি যদি এইখান থেকে এরকম রেজাল্ট পাই, সো এখন এই জিনিসটাকে, এই যে 0.5555 এরকম দেওয়া আছে, এটাকে আসলে আমি কিভাবে লিখতে পারি? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এইটাই, যে এইটা মানে যদি আমার এরকম হয়ে থাকে তাহলে আমার কাছে যে প্যাটার্নটা দেওয়া আছে বা প্রশ্নে যে কথাটা বলা আছে ওটাকে আমি কি লিখতে পারি? ওটাকে আমি এরকম লিখতে পারি, প্রথমটা 0.5, তারপরটা 0.05, তারপরটা 0.005, এইরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মানে এটা একটা স্ক্রিনশট দাও, আমি এটুকু মুছে ফেলছি। দিয়েছো? জি স্যার। ওকে, সো এইরকম ভাবে মানে যত সামনের দিকে আগাবো তত খালি আমার দশমিকের পরে একটা করে ডিজিট জিরো বাড়তে থাকবে, একটা করে জিরো বাড়তে থাকবে। প্রথমটার মধ্যে কোনো জিরো নাই দশমিকের পরে, এরপরটার মধ্যে জিরো আছে একটা, এরপরটার মধ্যে আছে দুইটা। এইভাবে আমি জিনিসটাকে কি করতে থাকবো? সাজাইতে থাকবো, একটা করে ডিজিট জাস্ট বাড়াইতে থাকবো। এইভাবে এই জিনিসটা, এই ধারাটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আচ্ছা, চললো। যদি চলতে থাকে, এখন আসেন, এটা তো একটা গুণোত্তর ধারা, আমি দেখতেই পাচ্ছি যে এটা একটা গুণোত্তর ধারা। এটার প্রতি ক্ষেত্রে তোমার সাধারণ অনুপাতটা কিন্তু সেম। তুমি ভাগ করে দেখতে পারো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেখো যা আসে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে কিন্তু তাই আসবে।
আবার চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলেও আমার তাই আসবে রেজাল্ট। তার মানে এই যে আমরা যে ধারাটা আমাদের ফর্ম হইলো বা যে ধারাটা আমাদের তৈরি হইলো, সেই ধারাটা একটা গুণোত্তর ধারা। সেই ধারাটা যদি একটা গুণোত্তর ধারা হয়, এই ধারার প্রথম পদের মান কি? নরমালি আমরা বের করবো প্রথম পদের মানটা কি আছে, আমার কাছে 0.5 আছে, এবং সাধারণ অনুপাতের মানটা আমরা লিখবো। সাধারণ অনুপাত বের করার নিয়ম আমরা নিশ্চয়ই জানি। সাধারণ অনুপাতটা আমরা বের করব। প্রথম পদটা কি? প্রথম পদটা হচ্ছে আমার a = 0.5। এরপর আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাতের মানটা কত আছে আমার? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছ? 0.05 কে যদি তুমি 0.5 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটরে দেখবা কত আসে। কত আসে এটা? 0.1 আচ্ছা 0.1। আচ্ছা 0.1। তার মানে এর মানটা পাচ্ছি আমরা 0.5, আর এর মানটা পাচ্ছি আমরা 0.1। এখন 0.1 মানে কি? 0.1 মানেটা কি আসলে? আচ্ছা 0.1 কে আমার 1/10 এ কনভার্ট করার দরকার নেই। আমি 1/10 এটা শুনতে চাই না আসলে। আমি বলছি যে 0.1 মানেটা কি? এটা তো আমার -1 থেকে +1 এর মাঝে অবস্থিত, তাই না? জি স্যার। আচ্ছা এটা যেহেতু আমার -1 থেকে +1 এর মাঝে অবস্থিত, তার মানে কি এইটার একটা সমষ্টি কিন্তু আছে। এই ধারাটার একটা অসীমতক সমষ্টি আছে, এবং অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি। আগে যেই সূত্রটা জানি ঠিক ওই সূত্রটা দিয়ে আমরা করে ফেলবো। আগে লিখে নিব, যেহেতু r এর মান <1, সুতরাং ধারাটির একটি সমষ্টি আছে, মানে অসীমতক সমষ্টি আছে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। তো ধারাটা যদি অসীমতক সমষ্টি থাকে, এখন অসীমতক সমষ্টিটা কি হবে সেটা আমরা কি করব? ওই যে s of infinity equal to সূত্রটা লিখবো। s of infinity equal to, আচ্ছা s of infinity লেখার দরকার নেই, এটাকে আমরা লিখবো ডাইরেক্ট এইভাবে। সুতরাং এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আসলে আসতেছে কোথা থেকে? এই প্যাটার্নটা তো আসতেছে আমার এই জায়গা থেকে, এই 0.5 পৌনঃপুনিক থেকে। সেটাকে আমি ডাইরেক্ট এভাবে লিখে দিব। সুতরাং 0.5 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখবো a/1 - r, লিখে মান বসাই দেব। আমি পাশাপাশি করে দিচ্ছি, আমার নিচে জায়গা নেই এর জন্য, তোমরা নিচে নিচে করো। এর মানটা কত আছে এখানে? 0.5 আছে। 1 - r এর মানটা কত আছে? 0.1 আছে। এখন এটাকে নরমালি ক্যালকুলেশন করো। উপরে হবে 0.5 আর নিচে কত হবে? 1 থেকে 0.1 মাইনাস করলে কত হয়? 0.9 না? ইয়েস স্যার। সো এটাকে আমার মনে হয় নরমাল যে দশমিক উঠানোর নিয়ম অনুসারে ক্যালকুলেট করলে তুমি পাচ্ছ 5/9। এই জিনিসটাকে যদি আমি নরমাল দশমিক উঠানোর নিয়ম অনুসারে ক্যালকুলেট করি, আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি কত? 5/9। আমি রেজাল্টটা উপরে লিখে দিলাম। রেজাল্টটা পেয়ে যাচ্ছি আমি 5/9, 0.5/0.9। আর এটা মানে কি? এটাকে যদি আমি নরমাল ভগ্নাংশে কনভার্ট করি, আমার অ্যানসার চলে আসছে 5/9। আমাকে কিন্তু প্রশ্ন এটাই বলছে যে এই পৌনঃপুনিকের জিনিসটাকে তুমি নরমাল ভগ্নাংশে কনভার্ট করো। আর কোনো কোশ্চেন আছে এইটুকুতে? স্যার যদি জেনারেল ম্যাথের নিয়মে করি তাহলে কি স্যার মার্ক দিবে? কেটে দিবে। জেনারেল ম্যাথের নিয়ম দিয়ে যদি তুমি এই ম্যাথটাকে করতে যাও, তোমাকে কেটে দিবে। কারণ এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। আমি আগেও বলছিলাম এই চ্যাপ্টারের মূল পার্টটাই হচ্ছে আমার গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। তো এটাকে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টির ফর্মে নিয়ে তারপর ওই অনুসারে করতে হবে। এই ম্যাথটা নরমালি সৃজনশীলের ক নম্বরে থাকে, মানে এই টাইপস এর ম্যাথ। এটা আরেকটা আছে সামনে গেলেই আমরা পাবো, আমি বলবো সামনে যখন যাবো। তো এই টাইপস এর ম্যাথ যখন আসে তখন তোমাকে এই রকম ফর্মে ধারা তৈরি করে তারপর এই রকম ভাবে তোমাকে অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা দিয়ে তারপর অ্যানসারটা বের করতে হবে। তোমরা যদি জেনারেল ম্যাথের নিয়ম দিয়ে করো, ডেফিনিটলি 100% কনফার্ম থাকো, তোমাকে একদম 0 দিয়ে দিবে। এনিবডি এলস? আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নেই। স্যার উদাহরণ 3 এর স্যার গ নম্বরে স্যার 1.231, এটা কি এভাবে লিখবো? 1.231 তারপর 1.0231 এভাবে? আমি দেখাচ্ছি গ নাম্বারটা, আমি একটু দেখাচ্ছি। একই রকম, যদিও আমি গ নাম্বারটা একটু দেখাচ্ছি। মাই স্ক্রিনশট দিছিলা? জি স্যার। আচ্ছা আমি গ নাম্বারটা দেখাচ্ছি। গ নাম্বারটা হচ্ছে কি বলা আছে তো বলো তো কোশ্চেনটা। 1.231 2 আর 1 এর উপর। পৌনঃপুনিক। আচ্ছা জি স্যার। সো এটা মানে কি 1.231 231 231। এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে কি, তোমার এখানে কয়টা করে ডিজিট রিপিট হচ্ছে? 231 তিনটা করে ডিজিট রিপিট হচ্ছে। যখন তিনটা করে ডিজিট রিপিট হয় তখন আমি তিনটা করে জিরো বাড়াবো। আমি আবারও বলছি, যখন তিনটা করে ডিজিট রিপিট হবে তখন আমি তিনটা করে জিরো বাড়াবো। যখন আমার দুইটা করে ডিজিট রিপিট হবে তখন আমি দুইটা করে জিরো বাড়াবো। যখন আমার চারটা করে ডিজিট রিপিট হবে তখন আমি চারটা করে জিরো বাড়াবো। জিনিসটা এরকম। কেন এরকম ওটা তো তুমি দেখলেই বুঝতে পারবা। যেমন প্রথমটা আছে মনে করো 1.231,
এরপরটা আমি লিখছি ধরো এরকম 1.000231, তারপরটা লিখছি মনে করো আমি এরকম 1.000000, আমার জায়গা নেই আর এখানে 231, ঠিক আছে 231। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু তোমার এই যে যেই কয়টা করে ডিজিট রিপিট হচ্ছিল ওই কয়টা করে জিরো কিন্তু বাড়তেছে, ঠিক আছে। মানে প্রথম ক্ষেত্রে 3টা জিরো বাড়বে, এরপরটার মধ্যে বাড়বে 6টা জিরো, তারপরটা বাড়বে 9টা জিরো, তারপরটা বাড়বে 12টা জিরো। তার মানে প্রতি ক্ষেত্রে 3টা করে জিরোর পরিমাণ বাড়তে থাকবে। এর আগেটার মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম একটা করে জিরো বাড়ছে, আর এইখানে আমাকে দেখতে হবে এখানে আমার রিপিট হচ্ছে কয়টা, রিপিট হচ্ছে 3টা ডিজিট। সো 3টা ডিজিট রিপিট হওয়া মানে 3টা করে জিরো অতিরিক্ত বাড়াইতে হবে। বুঝতে পারছি কথা আমিম? জি স্যার। আমিম? জি স্যার। ওকে, জি স্যার, বুঝছি। যখন যখন তোমার দশমিকের পরে 2টা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে তখন তুমি 2টা করে জিরো বাড়াবা। মানে প্রথম ক্ষেত্রে 2টা জিরো দিবা, তারপরটার মধ্যে 4টা জিরো দিবা, তারপরটার মধ্যে 6টা জিরো দিবা, এইভাবে বাড়বে। আর যখন তোমার এখানে দেখতে পাচ্ছ 3টা করে ডিজিট রিপিট হচ্ছে তার মানে 3টা করে জিরো আমার বাড়তে থাকবে। আচ্ছা, সো আমার যদি 3টা করে ডিজিট বাড়তে থাকে আমি এটাকে আসলে কিভাবে, মাহির একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এই পাশেরটা, এই পাশেরটা মানে কি পুরোটাই তো আসবে, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি ওইটুকু মুছে ফেলছি। জি স্যার। ওকে, সো এটাকে আমি আসলে কিভাবে লিখবো, এটাকে আমি আসলে কিভাবে লিখবো এটা মনে হয় আই থিংক আপনারা অলরেডি গেস করতে পারছেন। জি স্যার। সো এটাকে আমরা এইভাবে লিখবো, মানে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে ওইটাকে আমরা আলাদা করে দিই, ওইটার আসলে কোনো কাজ নেই। দশমিকের আগে এখানে আমার কি আছে, দশমিকের আগে আছে আমার এখানে 1, তো এই 1টাকে আমি বাইরে নিয়ে আসলাম। 1টাকে বাইরে নিয়ে আসে দশমিকের পরের যে কাজগুলো আছে ওগুলোকে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা একটা ধারা তৈরি করে ফেলবো। সেটা আমি কিভাবে লিখবো, 0.2 ওই যে আগের মতোই 0.231 প্লাস 0.3টা 0231 প্লাস 0.6টা 0231 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এখন এই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা ছিল ওই পূর্ণ সংখ্যাটার আসলে কোনো কাজ নাই। এখন আমরা দশমিকের ভিতরের কাজটুকু করব, ঠিক আছে। আমরা দশমিকের ভিতরের মানে ব্র্যাকেটের ভিতরের ক্যালকুলেশনটুকু করব। তো ব্র্যাকেটের ভিতরের ক্যালকুলেশনটুকু যদি করি, আচ্ছা কেউ একজন একটু গ্রুপে লিখে দাও তো যে কমার্সের 8টায় শুরু করব, গ্রুপে একটু লিখে দাও। জি স্যার, লিখতেছি। কলেজে বারবার আমাকে মেসেজ দিচ্ছে, একটু গ্রুপে লিখে দাও যে কমার্সের টাইম 8টায়, ঠিক আছে। কারণ তোমাদের টাইমিংটা ওই আমার কারেন্ট চলে যাওয়ার কারণে একটু ইয়া হয়ে গেছে আর কি, লেট হয়ে গেছে। গ্রুপে একটু লিখে দাও যে কমার্সের টাইম 8টায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কি যেন বলছিলাম আমি, ও আমরা এখানে ক্যালকুলেশন আসলে কোনটুকু করব, ক্যালকুলেশন এখানে আমরা আসলে করব ব্র্যাকেটের ভিতরে যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু, ব্র্যাকেটের বাইরে যে পার্টটুকু। হ্যাঁ বলো। মানে স্যার যেটা ধারা গঠন করব, এক্স্যাক্টলি যে জিনিসটা ধারা ক্রিয়েট করবে ওই জিনিসটার কাজটা শুধু করবো আমরা, আর বাকি কাজটুকু আসলে আমার করার দরকার নেই, বাকিটার আসলে কোনো কাজই নাই। ওই জিনিসটা আমার ওইভাবেই 1+ আকারে থাকবে, ওইটা আমি পরে দেখাচ্ছি কি করব। আমরা এখানে প্রথমে এইভাবে লিখে নিব, বন্ধনীর ভিতরের অংশটুকু হচ্ছে আমার একটি গুণোত্তর ধারা, এভাবে লিখে নিব, বন্ধনীর ভিতরের অংশটুকু হচ্ছে গুণোত্তর ধারা, বন্ধনীর ভিতরের অংশটুকু গুণোত্তর ধারা। তো বন্ধনীর ভিতরের অংশটুকু যদি আমার গুণোত্তর ধারা হয়, আচ্ছা বন্ধনীর ভিতরের অংশটুকু একটি গুণোত্তর ধারা, একটি গুণোত্তর ধারা বলতে অসীম গুণোত্তর ধারা লিখো, হ্যাঁ শুধু গুণোত্তর ধারা না, এখানে লিখে দেবা অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, তো বন্ধনীর ভিতরের অংশটুকু যদি অসীম গুণোত্তর ধারা হয়, এই গুণোত্তর ধারার কাজটা আসলে আমরা আগে বের করব। তো গুণোত্তর ধারার কাজটা যদি আমি বের করি, এই গুণোত্তর ধারার প্রথম পদটা কি আছে, গুণোত্তর ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কি আছে 0.231, তারপরে সাধারণ অনুপাত r ইকুয়াল টু কি 0.000231 কে আমরা ভাগ দিব 0.231 দিয়ে, কত হয় তার স্যার 0.001। 0.001। জি স্যার। আচ্ছা 0.001 রাসেল স্যার শিখাইছে। আচ্ছা হ্যাঁ 0.001, ঠিক আছে। তো এবার আসেন ওই এবার জাস্ট আমার সমস্যাটা বের করতে হবে, এইটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটাকে মুছে ফেলি, মুছে উপরে দিকে করি। জি স্যার। দিয়েছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এবার আমরা সমষ্টিটা বের করব। তো সমষ্টিটা বের করতে গেলে আমরা যেটা করব,
সমষ্টিটা বের করতে গেলে আমরা এখানে এইটা ইকুয়াল টু লিখে নিব, এটা ইকুয়াল টু লিখবো এইভাবে, ব্র্যাকেটের বাইরে আমার 1 ছিল, মানে পূর্ণ সংখ্যার মধ্যে 1 ছিল, 1 প্লাস, আর এই এখানে একটা ব্র্যাকেট ছিল, ওই ব্র্যাকেটের মধ্যে ছিল আমার একটা গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারার সমষ্টি বের করার ফর্মুলাটা আমরা জানি a/1 - r। সেখানে মান বসায় দাও, এর মান কত? 0.231। ইয়েস স্যার। আর 1 - r এর মান কত? 0.001, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এটাকে নরমালি ক্যালকুলেশন করো, 0.231, আর নিচে কত পাচ্ছ? 1 থেকে 0.001 মাইনাস করলে কত হয়? স্যার 0.999। জি স্যার। 0.999। সো তার মানে তুমি এটা এরকম পেয়ে যাচ্ছ, যেহেতু দশমিকের পর এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, দশমিকগুলা গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে গেলে আমরা এরকম ভাবে পেয়ে যাব 1 + 231/999। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা আসলে কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এরকম, নরমালি ক্যালকুলেশন করব, নরমালি ক্যালকুলেশন করলে কি হচ্ছে 410/333 এরকম কিছু আসতেছে মনে হয়। যোগ করলে কত হয়? 999 আর 231 কে যোগ দিলে কত হয়? 410/333। না না, আমি বলছি 999 এর সাথে 231 কে যোগ দিলে কত হয়? করছো? 1230। এতক্ষণ লাগে বলতে? 1230/999। এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? কত দেওয়া যায় এটা? 3 দেওয়া যায়। 3 দিয়ে কাটলে হচ্ছে উপরে হচ্ছে 410 আর নিচে হচ্ছে আমার 333। সো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে 410/333 পেলাম, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। কারো কোনো কোশ্চেন আছে এটুকুতে? এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নিলয় কিছু বলতে চাচ্ছ, বলো। নিলয় রেইজ হ্যান্ড করে রাখছো, কি বলতে চাচ্ছ বলো, শুনতে পাচ্ছি তো আমি। স্যার ও মনে হয় বলতেছে, বাট আমরা সো 12 দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক একই প্যাটার্নের, একই নিয়মে করতে হয়। আমি একটা করে দিচ্ছি। যেমন প্রথমটা, ক নাম্বারটা বলা আছে 7 দিয়ে, 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট ডট ডট, এরকম একটা ধারা দেওয়া আছে। আচ্ছা, তো এরকম যদি ধারা দেওয়া থাকে, এইখানে আগে একটু কিছু কাজ করে নিতে হবে। আগের কাজগুলো হচ্ছে এরকম, এখান থেকে আমরা প্রথমে 7টাকে কমন নিব। হ্যাঁ, তো 7টাকে যদি আমরা কমন নেই, আমরা আসলে কি পাই? আমরা এরকম পাই, 7 কমন নিলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট। 7 কে 1 দিয়ে গুণ দিলে 7 হয়, 7 দিয়ে 11 কে গুণ করলে 77 হয়, 7 দিয়ে 111 কে গুণ করলে 777 হয়। তো এখান থেকে আমি চাইলে 7টাকে এইভাবে কমন নিতে পারি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে আরেকটা কাজ আছে, নেওয়ার পরে কাজটা হচ্ছে এরকম, এটা সব অঙ্কের মধ্যেই মনে রাখবেন, 7 এর নিচে একটা 9 আনবো, পাশে একটা 9 আনবো। 9টা আনার কারণটা কি আমি একটু পরে বলছি আপনাকে। 7 এর নিচে একটা 9 আনবো, পাশে একটা 9 আনবো। এই প্যাটার্নের যত ম্যাথই থাকুক, প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমরা একই কাজ করব, নিচে 9 আনবো, পাশে 9 আনবো। আচ্ছা, আনলে আমার কি দাঁড়াচ্ছে? আনলে আমার জিনিসটা এরকম হচ্ছে। আচ্ছা, হইলো। এখন এই নিচে 9 এর কোনো কাজ নেই, নিচে 9টাকে আমি রেখে দিলাম। 7 এর নিচে যে 9টা আছে, এটাকে আমি রেখে দিলাম। এটাকে রেখে এই 9টাকে আমি ভিতরে ঢুকাই দেব। এই 9 কে যদি আমি ভিতরে ঢুকাই দেই, তাহলে কি আসবে? 9 দিয়ে 1 কে গুণ করলে 9 হবে, 9 দিয়ে 11 কে গুণ দিলে 99 হবে, 9 দিয়ে 111 কে গুণ দিলে 999 হবে, প্লাস ডট ডট ডট, এইভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এই যে 9 দ্বারা আমরা নিচে আনলাম একটা 9 এবং পাশে একটা 9 আনলাম, এই 9টা আসলে আনার রিজনটা কি? এই 9টা আনার রিজনটা হচ্ছে একটা ধারার ফর্ম ক্রিয়েট করা, গুণোত্তর ধারার একটা ফর্ম ক্রিয়েট করা। কেমনে আমরা গুণোত্তর ধারার ফর্মটাকে ক্রিয়েট করব? দেখেন, এই 9 কে আমরা কি লিখতে পারি? 9 কে কিন্তু আমরা লিখতে পারি 10 - 1, তাই না? 99 কে আমরা কি লিখতে পারি? 100 - 1। 999 কে আমরা কি লিখতে পারি? 1000 - 1 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে বাড়তে থাকবে। এরকম স্ক্রিনশট দিয়ে রাখো। দিছো মাহি? জি স্যার। আচ্ছা, আমার মিটিং টাইম আসলে আর লেস দেন 1 মিনিট শো করতেছে, যে কোনো সময় কেটে যাবে, এখনো 10 মিনিট আছে।
আমি মিটিংটা ইন দিয়ে আবার নতুন লিংক দিচ্ছি, কেউ চলে যাবেন না, সাথে সাথে আবার সবাই জয়েন দিবেন, সাথে সাথে আবার সবাই জয়েন দিবেন, নতুন লিংক দিচ্ছি। ওকে স্যার। এইটুকু আমি স্টার্ট করছি। ও লাস্ট লাইনটা আমার দরকার ছিল। আচ্ছা লাস্ট লাইনটা মনে হয় এরকম ছিল, 7/9 ছিল বাইরে আর ব্র্যাকেটের ভিতরে ছিল, প্রথমে ছিল 10 - 1। আচ্ছা ওইটাকে আমরা এইভাবে লিখবো, 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট ডট, এগুলাকে আমি একত্রে করব। অর্থাৎ 10 জাতীয় যেগুলো আছে, 10 বা 10 এর গুণিতক জাতীয় যেগুলো আছে সেগুলিকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। আর বাকি থাকলো কে দেয় 1 দেয়া যেগুলা, সেগুলা তো 1 দেয়া যেগুলা সেগুলোর আগে কিন্তু একটা মাইনাস ছিল, তো ওই মাইনাস থেকে আমি কমন নিয়ে নিচ্ছি। মাইনাস থেকে যদি আমি কমন নিয়ে নেই, ভিতরে এরকম চলে আসবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট ডট, এরকম চলে আসবে। এখন দেখেন এই যে 10 100 1000 1000, এই যে এইটার মধ্যে কিন্তু আমার অলরেডি একটা মানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ধারার অলরেডি একটা গুণিতক ধারার প্যাটার্ন কিন্তু আমার এখানে চলে আসছে। 10 100 1000 একটা প্যাটার্ন কিন্তু আমি পেয়ে গেছি। তো এটাকে আমি আসলে কি দিয়ে সলভ করব? এটা আমরা যেই ফর্মুলা জানি আগে থেকে, সেই ফর্মুলা দিয়ে আমরা আসলে করব। কিভাবে করব? এখানে একটা সাইড নোট লাগবে আমার, মানে এইটার মধ্যে আমার a এর মানটা কত আছে? এর মানটা আছে 10। আচ্ছা আর এর মান কত আছে? আর এর মানও কিন্তু 10। এই যে ধারাটা তৈরি হইলো ব্র্যাকেটের মধ্যে, এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে ধারাটা ফর্ম হইলো, সেই ধারাটার মধ্যে দেখো a এর মান আছে 10 আর এর মান কত? সেকেন্ড পদকে প্রথম পদে ভাগ করে দিবা, সেকেন্ড পদকে প্রথম পদে ভাগ করে দিলে কত পাচ্ছ তুমি? 10 পাচ্ছ। তাহলে a এর মান 10 আর এর মান 10। এখন আমরা তাইলে এই আর এর মানটা যে 10 পাইলাম, এই 10টা কি 1 এর চেয়ে বড় না? 1 এর চেয়ে যদি বড় হয় তাইলে গুণিতক দ্বারা বের করার একটা ফর্মুলা আছে, যেটা আমি প্রথম দিকেই আলোচনা করছিলাম। অর্থাৎ জেনারেল ম্যাথে যে ফর্মুলা আমরা শিখছি, জেনারেল ম্যাথের মধ্যে আমরা যে ফর্মুলা শিখছিলাম, আর এর মান গ্রেটার দেন 1 হলে একটা ফর্মুলা ছিল, আর এর মান লেস দেন 1 হলে একটা ফর্মুলা ছিল। ওই ফর্মুলাটা আমরা এখানে নিয়ে আসবো। আমরা যদি ওই ফর্মুলাটাকে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি পাবো? কোন ফর্মুলাটা হবে আমার? s of n equal to a into r to the power n minus 1 divided by r minus 1। এইটুকু রাফ করে রাখো, এটা অঙ্কের মধ্যে করতে হবে না, এটাকে তোমরা রাফে করে রাখো। এই কাজটুকু আলাদাভাবে রাফ বা আলাদাভাবে সাইড নোট বা যেভাবে মন চায় তোমার করে রাখো। করে আমরা এখানে জাস্ট ফর্মুলা অনুসারে আমরা জাস্ট ইনপুট দিব। এখানে কয়টা পদের সমষ্টি চাইছে? মানে n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক পদের যোগফল চাইছে। আচ্ছা ঠিক আছে, তো প্রথম n সংখ্যক পদের যোগফল যদি আমাদের কাছে চেয়ে থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? মান বসায় দাও। এর মান কত? 10। এই ফর্মুলার মধ্যে আমি মান বসাচ্ছি, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মধ্যে আমি মান বসাচ্ছি 10 ইনটু r টু দি পাওয়ার n। আর এর মান হচ্ছে কত? 10। 10 এর পাওয়ার n মাইনাস 1। আর নিচে কত পাচ্ছ? আর এর মান কত? 10 মাইনাস 1। এই ফর্মুলার মধ্যে জাস্ট আমি মানটা বসাই দিলাম, মানে সূত্রটা বসাই দিলাম। আচ্ছা আর মাইনাস 1 প্লাস 1 প্লাস ডট 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 আছে। এখন 1 প্লাস 1 প্লাস ডট ডট ডট, এটা কত সংখ্যক পদ তুমি বের করতেছো? এটা কিন্তু অনেক সময় প্রশ্নে চেঞ্জ করে দেয়, অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দেয় যে 10টা পদের সমষ্টি বের করো, 20টা পদের সমষ্টি বের করো, কিংবা 50টা পদের সমষ্টি বের করো। এটা অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকতে পারে। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে ওই অনুসারে করতে হবে, উল্লেখ করা না থাকে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। যেহেতু আমাকে এখানে প্রশ্নে বলা আছে প্রথম n সংখ্যক পদের যোগফল বের করো, তার মানে এরকম 1 আছে n টা, তো 1 যদি আমার 10টা থাকতো, অ্যানসার কত হইতো? যোগফল কত হইতো? 10 হইতো। 1 যদি আমাদের 100টা থাকতো, ওই 100টা 1 কে যোগ করলে কত হইতো? 100 হইতো। তার মানে কি এই 1 n সংখ্যক থাকলে, 1 যদি আমার n সংখ্যক থাকে, তাহলে ওই n সংখ্যক 1 এর যোগফল কত হবে? ডেফিনেটলি n ই তো হবে। এটা বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নেই। 1 যদি আমার 100টা হয়, যোগফল হবে 100। 1 যদি আমার 1000টা হয়, যোগফল হবে 1000। 1 যদি আমার n সংখ্যক হয়, যোগফল হবে আমার n। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস ডট ডট আছে, তার মানে এখানে যোগফলটা তুমি পেয়ে যাচ্ছ কিন্তু n। আচ্ছা আই থিংক আমরা অলরেডি ম্যাথটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সো অ্যানসারের দিকে আমরা চলে আসছি। নরমাল ক্যালকুলেশন এখন বাকি আছে জাস্ট। তো নরমাল ক্যালকুলেশন করো, 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে হচ্ছে 9 মাইনাস n যেটা আছে সেটাই। তো এটাকে যদি আমি গুণ করে দিই, আমরা মনে হয় এরকমটা পাবো, 7 10 70, 9 9 81, মানে 70/81 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7n/9।
বা 7/9n 7/9n এটা অ্যানসার কি এইটাই? একটু অ্যানসারটা মিলাই দেখো তো, অ্যানসারটা কি ঠিক আছে? ফাহিম, রাহাত তোমার দায়িত্ব এটা। সো এইটাই ছিল আমাদের শেষ। এখানে কিন্তু অনেক সময় আমি আগেও বলছি, আরেকবার বলতেছি, অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকতে পারে 10টা পদের সমষ্টি, 20টা পদের সমষ্টি। প্রশ্নে উল্লেখ থাকলে ওই অনুসারে যোগফল বের করতে হবে, আর উল্লেখ না থাকলে এন সংখ্যক বললে এন সংখ্যকের মানে এন এর জায়গায় এন রেখে দিবা, ওইভাবে যে অ্যানসারটা আসবে সেটাকে তুমি অ্যানসার হিসেবে লিখে দিবা। তো আমি এইভাবে এন এর জায়গায় এন রেখে আমি এই অ্যানসারটা পাচ্ছি, তার মানে আমাদের এটাই ওকে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই। সো আশা